যারা যারা আছিস সবাই শুনতে পাচ্ছি। আজকে ডেট কত? 7/7/24। প্রত্যেককে রথযাত্রা শুভেচ্ছা। রথ রথ যাবে না তোদের? বাহ। রথ ফর টান। এবার বলতো দেখি, রথের যে দড়ি, সেই দড়ি দিয়ে যেটা টানে সেটা অরিজিনালি কি? বলতে পারবি? যে দড়ি দিয়ে টানে ওটা অরিজিনালি কি ছিল? এটা প্রশ্ন থাকলো, এটা করিস। আজকে আমরা পড়বো ঘর্ষণ। ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফোর্স। মোস্ট ইম্পর্টেন্ট ফোর্স মানে সবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফোর্সেস। যতগুলো ফোর্স গুলো আছে তার মধ্যে বিভৎস মানের কাজে দেয়। এবং সব সময় যা অ্যাক্টিভিটি আমরা করি, প্রতি ক্ষেত্রেই এই বলের প্রভাব আছে, হয় প্রত্যক্ষ না হলে পরোক্ষ। তার আগে জানতে হবে এই যে ঘর্ষণ বল, এটা কিন্তু হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। আমরা সব ডিটেলস পড়বো, কেন তড়িৎ চুম্বকীয় বল, কি ব্যাপার, সেটা আমরা বলবো। আমরা ওই যে 4টে ফোর্স পড়েছিলাম, বেসিক ফোর্সেস ইন নেচার। তো যে কোনো ধরনের আমরা ফোর্স, যখনই নতুন ধরনের ফোর্স পড়বো, আমরা জানার চেষ্টা করব যে এই যে নেচারের 4খানা বেসিক ফোর্সের কথা আমরা আলোচনা করেছি, তার মধ্যে এই ফোর্সগুলো কোনটা, কি কি আলোচনা করেছি। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, আর একটা হচ্ছে তোমার উইক ফোর্স, দুর্বল বল, আর একটা হচ্ছে স্ট্রং ফোর্স বা নিউক্লিয় বল। তো ঘর্ষণ বল কিন্তু এই তড়িৎচুম্বকীয় বলের পার্ট। কেন, কিভাবে কিভাবে ঘর্ষণ সৃষ্টি হয়, এটা কখন বেশি হয়, কখন কম হয়, এই সমস্ত সব কিছু আমরা কিন্তু ক্লাসে ডিসকাস করব। আজকে ইন্ট্রোডাকশন, তাই ঘর্ষণ সম্বন্ধে আমরা আইডিয়া নেব। কিছু ছোট ছোট অঙ্ক অঙ্ক রিলেটেড অঙ্কগুলো আমরা জানার চেষ্টা করব। প্রথম আমরা জানার চেষ্টা করব যে এই ঘর্ষণটা আসে কোত্থেকে, বা ঘর্ষণ কি কি ধরনের হয়। আমরা দেখি, আমরা ঘর্ষণ কি জিনিস আমরা জানি। ঘর্ষণ হচ্ছে একটা বাধা বল। ঘর্ষণ বল হচ্ছে একটা বাধা বল। যখন দুটো বস্তুর মধ্যে একটা আপেক্ষিক গতি হয়, দুটি পদার্থের মধ্যে বা বস্তুর মধ্যে, সেই বস্তুটা হতে পারে দুটো তরল, হতে পারে সেটা হতে পারে তরল এবং কঠিন, হতে পারে কঠিন এবং কঠিন, হতে পারে। এই যে দুটো বস্তুর মধ্যে, বস্তু বলছি মানে দুটো পদার্থের মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে, আপেক্ষিক গতি মানে দুজনেই স্থির, তখন কাজ করবে না। আপেক্ষিক গতি মানে হচ্ছে একজনের সাপেক্ষে একজন যেতে শুরু করছে। একটা তরলের লেয়ার আছে, সে একটা স্পিডে যাচ্ছে, পাশের লেয়ারটা কম স্পিডে যাচ্ছে, তখন দুটো লেয়ারের মধ্যে বল। বা একটা তরল পদার্থ আছে, একটা কঠিন পাইপের উপর দিয়ে তরল পদার্থ যাচ্ছে, তখন তরল পদার্থ আর পাইপের মধ্যে যে বল, বা কঠিন কঠিন যদি আমি বলি, তাহলে একটা একটা টেবিলের উপর একটা বই রেখে আমি তাকে ঠেলছি, তাহলে টেবিলটা স্থির কিন্তু বইটা গতিশীল, তার মানে আপেক্ষিক গতি আছে। তাহলে দুটি বস্তুর মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে, তখন গতির বিরুদ্ধে, গতির বা গতির চেষ্টার বিরুদ্ধে একটি বল ক্রিয়াশীল হয়। এই বলটাকে আমরা বলবো ঘর্ষণ বল। এইটা হচ্ছে ঘর্ষণ বল। ইংরেজিতে এর নাম হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন ফোর্স। ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ জনিত বল। তাহলে আমরা এই চ্যাপ্টারে কোনটা পড়বো? আমরা যখন দুটি তরলের মধ্যে দিয়ে ঘর্ষণ বলের কথা আলোচনা করব, তখন সেটাকে আমরা নাম দিয়েছি সান্দ্রতা। এটা সান্দ্রতা বলে চ্যাপ্টারে চ্যাপ্টারে পড়বো। ইংরেজিতে এর নাম হচ্ছে ভিসকোসিটি। তরল এবং কঠিনের মধ্যে যখন আলোচনা করব, তখন তাকে বলা হয় পৃষ্ঠটান।
পৃষ্ঠটান চ্যাপ্টারে এই জিনিসটা আমরা আলোচনা করব। ইংরেজিতে এটাকে বলা হয় সারফেস টেনশন। তো এইগুলো আমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে আছে। তোদের তো এখন সেমিস্টার করে দিয়েছে, তাহলে সেকেন্ড সেমিস্টারে এগুলো আছে। এখন যে টপিকটা আছে সেটা হচ্ছে কঠিন এবং কঠিনের মধ্যে ঘর্ষণ। এইটা আমরা এখন পড়ার চেষ্টা করব। তাহলে এইগুলোর ডিটেলস আমরা পরে বুঝবো। এই ডিটেলসটা আমরা এখন ডিসকাস করব যে কঠিন পদার্থের উপর আরেকটা কঠিন পদার্থ যদি গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, তখন তার গতির চেষ্টা বা গতির বিরুদ্ধে যে বলটা ক্রিয়াশীল হয় সেটাকে ঘর্ষণ বল বলা হয়। এবং এই ঘর্ষণ বল কার কার উপর নির্ভর করে, কেমন ভাবে সৃষ্টি হয়, কি হয় না হয়, সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং খুব ক্লিয়ারলি বুঝবো। বলো। কার মধ্যে? না না না, গ্যাসের গ্যাসের পদার্থের মধ্যে হয়। গ্যাসের মধ্যে অবশ্যই হয়। গ্যাসের মধ্যেও ঘর্ষণ হয়। যারাই পদার্থ তাদের সেটাও সান্দ্রতার মধ্যে ঢুকে যাচ্ছে। পৃষ্ঠটানটা হয় না তরল ছাড়া, কারণ তরলেরই কেবলমাত্র উপরিপৃষ্ঠ থাকে। অবশ্যই সান্দ্রতা আছে গ্যাসের মধ্যে, আমি ভুলে গেছিলাম। ভেরি গুড, ভেরি গুড। তো যারাই পদার্থ তারাই যদি গতিশীল হয়, কোনো একটা ধর গ্যাস কোনো একটা আহ, মানে ছোট্ট টিউবের মধ্যে দিয়ে বিশাল স্পিডে যাচ্ছে, তাহলে কি তখন গ্যাস গরম হয়ে যাবে না? গরম তো হবে। গরম কেন হয়? গরম হয় তার কারণ হচ্ছে ও একটা বাধা বলের বিরুদ্ধে কাজ করছে এবং সেই কাজটা আলটিমেটলি হিটে পরিণত হচ্ছে। আজকে আমরা পুরো জিনিস দেখব যে হাত ঘষলে কেন গরম হয়, কেন একটা বস্তুর সাপেক্ষে নিয়ে গেলে কেন গরম হয়ে যায়, কে বাধা দেয়, বাধাটা কিরকম ধরনের, অ্যাকচুয়ালি কি কারণে এই জিনিসটা আসে, এটা ক্লিয়ারলি আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখব। আমাদের কাছে হাতে মাইক্রোস্কোপ নেই, কিন্তু আমি এখানে চেষ্টা করব ছবি আঁকার, এবং সেই ছবিগুলো এঁকে আমরা দেখব যে ঘর্ষণ বলটা কার কার উপরে নির্ভর করে। তো ভেরি গুড সাইদা, তুমি ঠিকই বলেছো যে গ্যাসের মধ্যেও কিন্তু একটা সান্দ্রতা বল থাকে। গ্যাসের যত স্পিড বাড়ে সান্দ্রতা তত বাড়ে, সেটাও আমরা সান্দ্রতা চ্যাপ্টারে করব। ওকে। নাও এখন আমরা দেখি যে আমাদের মধ্যে একটা ফিল হলো যে ঘর্ষণ বলটা কি। এবার আমরা দেখব ঘর্ষণ বলের উৎপত্তির কারণ। তোমরা বই পরে পড়ে নেবে, কারণ বইয়ে কখনো আগে কখনো পরে এরকম থাকে। তো আমি পরপর পরপর যেটুকু বুঝছি, যেটুকু বলার দরকার সেটুকু বলে দেবো। বাদ বাকি যেটুকু বইয়ে থাকবে সেগুলো পড়ে নেবে। তো ঘর্ষণ বলের উৎপত্তির কারণ এই জিনিসটা জানাটা খুব দরকার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের ঘর্ষণ বল আছে, যেমন ধরে নাও তার আগে বিভিন্ন উৎপত্তির কারণ হতে পারে। তাহলে কত ধরনের ঘর্ষণ আছে সেটা আমরা দেখি, তাদের প্রত্যেকের উৎপত্তির কারণ আমরা দেখব। তাহলে আমরা এখানে যে চ্যাপ্টারে পড়বো সেটা হচ্ছে কঠিন কঠিনের মধ্যে ঘর্ষণ। এইটা আমাদের পড়ার টপিক। সলিড সলিড ফ্রিকশনটা পড়ার টপিক। এই সলিড সলিড ফ্রিকশন দু ধরনের হতে পারে। একটা হচ্ছে যে স্থির আছে, বস্তু স্থির আছে তখনও ঘর্ষণ বল কাজ করে। কেন কাজ করে সেটা আমরা দেখব। স্থিত ঘর্ষণ, কোন একটা, এইটা কি জিনিস, ধর এটা হচ্ছে একটা সারফেস, এখন আর স্মুথ হচ্ছি না, এর উপর একটা বডি আছে, এই বডিটাকে আমি হালকা ঠেলার চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে কি বস্তুটা চলতে শুরু করে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? একটা টেবিলের উপর একটা বই রাখ, হালকা একটা ফোর্স দে, তা তো ফোর্স দিয়েছি আমি, তাও তো বইটা চলতে শুরু করেনি। করেছে কি? মনে করি ধর 5 নিউটন ফোর্স দিলে, বল দিলে গতিশীল হবে, বল দিলে জাস্ট গতিশীল হতে শুরু করবে, জাস্ট গতিশীল হবে। এরকম যদি কেস হয়, তাহলে সেই রকম কেসে যদি আমি 4 নিউটন বল দিই তাহলে কি হবে? এর উপর ধর ফোর্সটা দিলাম এফ সমান 4 নিউটন, তাহলে কি হবে? 5 নিউটন বল দিলে গতিশীল হবে। তাহলে যদি আমি 4 নিউটন বল দিই, তা সেটা তো 5 নিউটনের চেয়ে কম, তাহলে তখন কি বস্তুটা গতিশীল হবে? কি বলছে তোমাদের ফান্ডা? স্থির থাকবে। তাহলে কেন স্থির থাকছে? যদি আমি এই দিক দিয়ে একটা বল প্রয়োগ হয়, যে যার জন্য ও ডান দিকে আমি বল প্রয়োগ করেছি আমি জানি, তাও ও গতিশীল হচ্ছে না, তার মানে হচ্ছে বস্তুটার মধ্যে ত্বরণ সৃষ্টি হচ্ছে না। তার মানে বস্তুটার উপর অপ্রতিমিত কোনো বল নেই। তাহলে বস্তুটাকে যে বল আমি প্রয়োগ করেছি তার বিপরীত দিকে নিশ্চয় একটা বল সমান মানের ক্রিয়াশীল হচ্ছে, এই বরাবর, সারফেস বরাবর, তল বরাবর। এই বলটাকে বলছি আমরা ফ্রিকশন ফোর্স। কিন্তু সেই ফ্রিকশন ফোর্স কাজ করছে, তবুও বস্তু তবুও বস্তু স্থির।
তাই এই ফ্রিকশনটাকে আমরা ইংরেজিতে বলি স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন, স্থির অবস্থাতেও ফ্রিকশন ফোর্স কাজ করে, বাংলায় এটাকে বলা হয় স্থিত ঘর্ষণ বল। আর একটা কি, আর বস্তু যখন গতিশীল থাকে, গতিশীল অবস্থায় ঘর্ষণ, তো এটাকে আমরা গতীয় ঘর্ষণ বলছি। বাংলায় দেখে নিও বইয়ে কি বলছে, যাই বলুক তাতে তোমাদের প্রবলেম হবে না। তাহলে এইটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, এটাকে বলছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন। এবার এই গতি দু ধরনের হতে পারে, একটা হচ্ছে পিছলে পিছলে যাচ্ছে, সেটাকে বলা হয় স্লাইডিং। স্লাইড করা মানে পিছলে যাওয়া, স্লাইডিং ফ্রিকশন। আর একটা হতে পারে গোল 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 ঘুরে ঘুরে যাচ্ছে, মানে হচ্ছে রোলিং ফ্রিকশন। তুমি যখন ছোটবেলায় এরকম এইদিকে তোমার মই আছে, মই বা সিঁড়ি ছিল, উঠে এখানে, যেমন এখানে বাচ্চা যখন ছিলে এরকম স্লিপ চড়েছো, দীপাঞ্জন স্লিপ চড়েছিস ছোটবেলায়? তখন এখানে যে ফ্রিকশনটা তোর উপর কাজ করেছিল সেটা হচ্ছে এইটা স্লাইডিং ফ্রিকশন। আর একটা গাড়ির চাকা গোল 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 করে ঘুরতে ঘুরতে যখন এগিয়ে যাচ্ছে, তখন চাকার এখানে যে ফ্রিকশন বল কাজ করছে, সেই ফ্রিকশন বলটাকে আমরা বলবো রোলিং ফ্রিকশন। আর যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও সেই বস্তুটা স্থির, তখন যে ফ্রিকশনটা কাজ করছে সেই ফ্রিকশনটাকে আমরা বলবো স্থিত ঘর্ষণ। তাহলে এটা বোঝা গেল সবকিছু। স্লাইডিং ফ্রিকশনকে বাংলায় বোঝা গেল? বলো বলো। না, সেটাকে বলা হয় প্রিসিশন। একটা লাট্টু যখন ঘোরে, ভেরি গুড কোশ্চেন, লাট্টুর ঘূর্ণন, টপ, এটাকে বলা হয় টপ। টপ মানে লাট্টু, তাই তো? সিমেট্রিক টপ, একটা ধরে নাও সিমেট্রিক টপ আছে, মানে এর এই যে লাট্টুটা আছে, এই লাট্টুটা ধরে নাও একদম সিমেট্রিক, দুই দিকে সিমেট্রিক। আমি ছবিটা সিমেট্রিক হলো না, তো এখানে একটা গজাল আছে, আর এখানে এরকম করে থাকে, থাকে না থাকে না, এরকম থাকছে। এই লাট্টুটা যখন বম বম করে ঘুরছে, তার অক্ষের সাপেক্ষে ঘুরছে, এর দু ধরনের ঘূর্ণন হয়, এরকম অক্ষের সাপেক্ষে ঘোরে, আর আর সাথে সাথে ও এইভাবে দোলে। শেষের দিকে দেখেছিস কিনা জানি না তোরা ভালো করে, এইভাবে দোলে, দেখিস এইভাবে দোলে। কি করে বোঝাবো? কখনো বুঝতে পারছিস তো? এক জায়গায় ঘুরতে 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 ও এমনি এমনি করে মাথা ঘোরাতে ঘোরাতে দোলে। মানে লাট্টুটা এক নিজের যে এই যে অক্ষটা আছে, এই অক্ষের চারিদিকে পুরো লাট্টুটা আবার প্রিসেস করে। এইটাকে বলা হয় প্রিসিশন, প্রিসিশনাল মোশন। এইটাকে বলা হয় রোটেশন। তাহলে এখানে ফ্রিকশন যদি তুমি বলো, তাহলে অবশ্য বাতাসের সাথে ফ্রিকশন আছে, বাতাসের সাথে আছে ফ্রিকশন বাধা। আর একটা এখানে, এখানে যে বিন্দুতে টাচ হয়ে আছে সেখানে তো একটা ফ্রিকশন থাকবেই। এখানে ফ্রিকশন না থাকলে ঘুরতেই পারতো না, এখানে একটা ফ্রিকশন থাকবে। লাট্টু, তো লাট্টুর ঘূর্ণনটা কিন্তু আবর্ত গতির ঘূর্ণনের কিন্তু পার্ট নয়। এবার যদি লাট্টুটাকে আমরা এইভাবে হাতে গুড়িয়ে দিতাম চাকার মতো, তাহলে তখন যে ফ্রিকশন ফোর্সটা কাজ করতো সেটাকে আমরা আবর্ত ফ্রিকশন বলতাম। কি বোঝা গেল কি বললাম? হ্যালো, বুঝলি? ন- নততল বর, হ্যাঁ, নামবে। যদি নততল বরাবর লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয় এখানে, তাহলে লাট্টু প্রথমে এই বরাবর এইখানে ঘুরবে। এই ঘোরার সময় বাতাস ছাড়া আর কেউ বাধা দিচ্ছে না। আর এটা কেমন ভাবে নততল বরাবর এইভাবে ঘুরতে 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 নিচের দিকে যদি নামে, তাহলে অ্যাকচুয়ালি কি হয়, এখানে এই ঘুরছে, তো এখানে একটা ফ্রিকশন কাজ করে। সেই পার্টটুকুর জন্য সেটা যদি মোটা হয়, তখন ধর ঘুরছে এখানে, এটা যখন ঘুরছে তখন সেটা রোলিং ফ্রিকশনের একটা পার্ট হতে পারে। যদি জুম করে আমি একদম নিচের টাচিং পয়েন্টের কথাটা আলোচনা করি, একদম এই টাচিং পয়েন্টের কথাটা আলোচনা করি, তখন কিন্তু সে ঘুরছে যখন মাটির সাথে, তখন খানিকটা রোলিং ফ্রিকশন এখানে কাজ করবে। এই জায়গাটা যদি জুম করি, তাহলে এই পার্টে কিন্তু একটা রোলিং ফ্রিকশন কাজ করবে। কিন্তু অ্যাজ সাচ
এই রোলিং ফিকশন গোল গোল ঘুরতে 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 নিচের দিকে যদি নামে তাহলে সেখানে কিন্তু এমজি সাইন থিটাটার জন্য নিচে নামছে, একটা ত্বরণ ওর ওইদিকে আছে বলে ভরকেন্দ্রটা ওইদিকে ঝুঁকে যাচ্ছে, তারপরে সেটাকে ও স্টেবল করার জন্য রাখছে। বা যদি অ্যাঙ্গেলটা খুব বেশি হয়ে যায় তাহলে তো পড়ে যাবে, কম যদি হয় ধীরে 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 নিচের দিকে নামবে। এখানে রোলিং ফিকশন কাজ করবে একটাই জায়গায়, সেটা হচ্ছে যেখানে টাচ হয়ে আছে। আর বাদবাকি যে বাধা বলটা কাজ করবে সেটা হচ্ছে বাতাসের বাধা বল, যেদিকে ঘুরছে তার বিরুদ্ধে, সেই বলটাকে কিন্তু বাতাসের সান্দ্র বল বলা হয়। ওকে, ঠিক আছে তো? ওকে, নেক্সট আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের আমরা বল বললাম ফ্রিকশন ফোর্স, 1 নাম্বার ফ্রিকশন ফোর্স হচ্ছে স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বল। 2 নাম্বার হচ্ছে গতীয় ঘর্ষণ বল। গতীয় ঘর্ষণ বল। এই গতীয় ঘর্ষণ বল আবার 2 ধরনের দেখলাম। একটা হচ্ছে স্লাইডিং। স্লাইডিং এর বাংলা মানেটা কি একটু যদি বলতে পারো? পিছলে পিছলে যাওয়ার সময় ঘর্ষণ, বইয়ে দেওয়া আছে। স্লাইডিং 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 হচ্ছে বিসর্প। বাবা, বিসর্প ঘর্ষণ বল। বিসর্প দিয়েছে, স্লাইডিং ফিকশনটাকে বিসর্প বলেছে, আর রোলিংটাকে আবর্ত। এটা তো না হয় ঠিক আছে, আবর্ত। তাহলে বিসর্প ঘর্ষণ, ইংরেজিতে এটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। আর একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, ইংরেজিতে এটাকে বলছে রোলিং ফ্রিকশন। তো এই 3 ধরনের পার্টের আমরা প্রত্যেকের কারণ বোঝার চেষ্টা করব যে কেন এই জিনিসগুলো হয়, কেন স্থিত ঘর্ষণ সৃষ্টি হয়, গতীয় ঘর্ষণ কেমন ভাবে সৃষ্টি হয়, এগুলো কারণগুলো বোঝার চেষ্টা করব। তো প্রথম আমরা দেখি স্থিত ঘর্ষণ উৎপত্তির কারণ। ঘর্ষণ বল উৎপত্তির কারণ। যদি আমরা দেখতে চাই কঠিন কঠিনের কথা আলোচনা করছি, তাহলে এখানে একটা বস্তু আছে, তার উপরে আর একটা বস্তু আছে। এই দুটো বস্তু আলাদা আলাদা, একই ম্যাটেরিয়ালের তৈরি হলেও তাদের মধ্যে বিভিন্ন বিভিন্ন জায়গায় আলাদা আলাদা অণু-পরমাণু থাকে। তো এই যে জায়গাটা যেখানে জাংশন আছে, এই জাংশনটাকে যদি আমরা জুম করে দেখি তাহলে আমরা দেখতে পাবো নিচের পার্টটা যেটা আছে সেখানে অনেক, এগুলো দেখতে স্মুথ লাগে কিন্তু এগুলো বেসিক্যালি স্মুথ নয়, এগুলো এরকম দেখতে, এই সারফেসটা। আর উপরের সারফেসটাও এরকম 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 থাকে। জুম মানে কিসে জুম করে দেখবো? যদি আমরা বিশাল আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো সারফেস কিন্তু স্মুথ হয় না। আমাদের চোখ সেটাকে ভালো করে বুঝতে পারে না, চোখের রেজলিউশন অতটা নেই, তাই চোখ দিয়ে আমরা মনে হয় যেন বিশাল একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্লেন একটা সারফেস। প্লেন সারফেস বলে কোনো জিনিস হয় না। তো এই যে ছোট 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 যে টিলাগুলো তৈরি হচ্ছে, প্রাচীরগুলো তৈরি হচ্ছে, এই প্রাচীরগুলোতে তোমার কিছু অনুপরমাণু, এগুলোর দৈর্ঘ্য কিরকম হয়? এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কিরকম হয় জানো? এগুলো মাইক্রোমিটার, সাব মাইক্রোমিটার, মানে লেস দ্যান মাইক্রোমিটার হয়। মাইক্রোমিটার মানে কি? আমাদের একটা মানুষের স্বাভাবিক দৈর্ঘ্য ভারতীয়দের হয় 1.5 মিটার থেকে 1.6 মিটার, তাকে 1.5 দিয়ে ভাগ করলে 1 মিটার হয়, তাকে 1000 দিয়ে ভাগ করলে 1 মিলিমিটার হয়, সেই 1 মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করলে 1 মাইক্রোমিটার হয়। তার থেকেও ছোট ছোট হাইট এই টিলাগুলো তৈরি হয়। যদি আমরা বিশাল আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখি তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। এবার তুমি বলবে যে স্যার এগুলো থাকলো তাতে কি যায় আসে? এগুলো থাকলেই যায় আছে। কারণ এখানের যে পরমাণুটা আছে, এখানের যে পরমাণুর সাইজ কিরকম? পরমাণুও তো মোটামুটি, পরমাণুর ডায়ামিটারটা মোটামুটি অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম হয়। অ্যাংস্ট্রম হয়। তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10, 10 টু দি পাওয়ার তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 9, 10 টু দি পাওয়ার মাইনাস 8, এরকম মিটার, এইরকম সাইজ হয় পরমাণুর। আর যদি এই ছোট 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 টিলাগুলো যদি থাকে তাতে একটা দুটো তিনটে চারটে পরমাণু বসে থাকবে। তাহলে আমি এই জিনিসটাকে আরো জুম করি, তাহলে আমি দেখি এখানে কি হচ্ছে। তাহলে নিচেরটা ব্ল্যাক, সরি এটা নিচে টানছি, নিচেরটা ব্ল্যাক, এটাকে আরো জুম করেছি, এরকম করেছিলাম। আর উপরেরটা হচ্ছে রেড। কি থাকবে আমরা তো জানি না, এরকম ধরো আছে। তার মানে
এই যে জায়গাগুলো এগুলো বিশাল জুম করেছি, এখানে দেখা গেল একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, সব জায়গাতেই অ্যাটম থাকবে, এইগুলো তো ধরে নাও অ্যাটম আছে। এই যে রেঞ্জ গুলো এগুলো কিন্তু আমি বলছি 10⁻⁷, 10⁻⁻6, 10⁻⁻8 ওই লেভেলের। তার মানে এখানে একটা গোটা অ্যাটম বসে থাকবে, এখানে একটা গোটা অ্যাটম বসে থাকবে। তার মানে এবার অ্যাটম, দুটো অ্যাটমকে যদি আমি এখন দেখি তাহলে কি দেখবো? একটা অ্যাটম ধরে নাও এ অ্যাটম, একটা অ্যাটম ধরে নাও বি অ্যাটম। এবার এ অ্যাটমেরও নিউক্লিয়াস থাকবে, বি অ্যাটমেরও নিউক্লিয়াস থাকবে। এবার এদের দুজনের এ এবং বি দুজনের ইলেকট্রোনেগেটিভিটি সেম নাও হতে পারে, দুজনের ইলেকট্রোনেগেটিভিটি সেম হবে না, সেম নয়, কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। একই পরমাণু হলেও তার আশেপাশে কি পরমাণু আছে তার উপর নির্ভর করে সেই পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি ওই অবস্থায়। যদি পরমাণু একই হয় তাহলে তার আশেপাশে সারাউন্ডিং এর উপর নির্ভর করবে সে কেমন ইলেকট্রোনেগেটিভ হবে। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই 99.9% কেসের ক্ষেত্রেই এই যে অ্যাটম গুলো যারা খুব কাছাকাছি চলে এলো, খুব কাছাকাছি চলে এলো, তারা কিন্তু আলাদা আলাদা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ইলেকট্রোনেগেটিভ মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে একটা প্রপার্টি, যেটা হচ্ছে যে কোন একটা পরমাণুর নিউক্লিয়ার ইলেকট্রন বিন্যাস থেকে সে ইলেকট্রন কতটা সে ছেড়ে গ্রহণ করে ওই নিষ্ক্রিয় মৌলের মতন অক্টেট পূর্তি করবে এবং সে স্টেবল হবে। সবাই চায় স্টেবিলিটি হতে। কেউ ইলেকট্রন ছেড়ে করে, কেউ ইলেকট্রন নিয়ে করে। যার ক্ষেত্রে ওই অষ্টক পূর্তির জন্য নেওয়াটা ইজি সে নেবে, যার ছাড়াটা ইজি সে ছাড়বে। কিন্তু যার নেওয়াটা ইজি, সে যদি তার পাশে আরেকজন থাকে যে স্ট্রংলি ইলেকট্রন নিয়ে নেয়, তখন সে ছাড়তে বাধ্য হবে। যেমন ধরে নাও আমরা কখনো কখনো ClO2 ক্লোরিন এরকম অক্সাইড, ClO ক্লোরিন অক্সাইড, হাইপার অক্সাইড এই ধরনের অ্যাটম পায়। ক্লোরিনও ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনও ইলেকট্রোনেগেটিভ। আবার দেখো আমরা NO পাই, নাইট্রোজেনও নেগেটিভ, অক্সিজেনও নেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ। কিন্তু অক্সিজেন মোর নেগেটিভ দেন নাইট্রোজেন, সেজন্য নাইট্রোজেনকে এখানে কিন্তু মানে তোমার নাইট্রোজেনের ইলেকট্রনটা কিন্তু নিয়েছে। তো যাই হোক, এগুলো কিন্তু একদম এগুলো তোমার আয়নিক বন্ড নয়। স্টিল আমি বলতে চাইছি যে এই যে পরমাণুটা আছে সেখানে ইলেকট্রন কিন্তু মানে ইলেকট্রন কিন্তু যে এখানে ধরো যদি কোনো ডাবল বন্ড বা কিছু একটা বন্ড থাকে, তাহলে এই যে বন্ডটা আছে, বন্ডের যে ইলেকট্রন আছে, বন্ড পেয়ার আছে, সেটা কিন্তু এর দিকে খানিকটা ঝুঁকে থাকবে এবং এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে এবং এখানে একটা দ্বিমেরু ভ্রামক তৈরি হবে, ইলেকট্রিসিটি তৈরি হবে। সিমিলারলি এই পাশে যে পরমাণুগুলো থাকবে তার মধ্যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এর দিকটাই কিন্তু ইলেকট্রনটা একটা নিয়ে নেওয়ার চান্স রয়েছে। যদি নিয়ে নেয় তাহলে এ হয়ে যাবে নেগেটিভ, এ হয়ে যাবে পজিটিভ। কথাটা কি বোঝা গেল? দুজনের ইলেকট্রোনেগেটিভিটি সেম নয়, তার মানে একজন ইলেকট্রন নেওয়ার খুব সংস্পর্শে থাকলে তাদের যদি অরবিট গুলো ওভারল্যাপ করে যায়, কাছাকাছি চলে আসে, তাহলে খুব চান্স থাকবে একজন ইলেকট্রন দেবে, একজন ইলেকট্রন নেবে। যে নেবে সে মোর ইলেকট্রোনেগেটিভ, যে দেবে সে মোর ইলেকট্রোপজিটিভ। তার মানে কেউ একজন ইলেকট্রন দেবে, দিয়ে স্থায়ী হবে, কেউ একজন ইলেকট্রন নেবে, নিয়ে স্থায়ী হবে। হওয়ার পর কি হবে? হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে সাময়িকভাবে এইখানে একটা পজিটিভ তৈরি হলো, আর সাময়িকভাবে এখানে একটা নেগেটিভ সৃষ্টি হলো। তাহলে এই পজিটিভ নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে। তাহলে এই আকর্ষণ বলগুলো পরপর বিভিন্ন জায়গায় হবে আকর্ষণ বল। এটা একটা নেগেটিভ হলো, এটা একটা পজিটিভ হলো, বা কোনো জায়গাকার ম্যাটেরিয়াল এমন লোকাল, এই দিকটা পজিটিভ হলো, এই দিকটা নেগেটিভ হলো, হতেই পারে। কিন্তু সেখানে কিন্তু একটা ইলেকট্রনের আদান প্রদান হওয়ার পরে একটা স্থির তড়িৎ সৃষ্টি হবে। এই সমস্ত জায়গায় স্থির তড়িৎ বল সৃষ্টি হবে, স্থির তড়িৎ বল। তাহলে স্থির তড়িৎ বল সৃষ্টি হলে কি হবে? এই পরমাণুগুলো পরস্পরকে আকর্ষণ করে থাকবে। তাহলে কেমন করে আমি যদি এটা পর পর আকর্ষণ বলগুলোকে যদি দেখতে চাই, তাহলে আমি এরকম করে ভাবতে পারি যে এইগুলো এরকম 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 করে ধরে নাও, নিচে অ্যাটম গুলো দেখাচ্ছি আমি, এটা রিপ্রেজেন্টেশন করছি বোঝানোর জন্য। এরকম হয়ে আছে, আর নিচের গুলো উপরের গুলো ধরে নাও এরকম এরকম অ্যাটম, শুধু একটা করে অ্যাটম দেখাচ্ছি, এরকম হয়ে আছে। এবং এরা কিন্তু অ্যাট্রাক্টেড
এটা পজিটিভ ধরে নাও, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। সাপোজ ধরে নাও এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটা কিছুই হতে পারলো না ধরে নাও। তারপরে কতগুলো কিছু হলো না, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এরকম হবে। তাহলে কি হবে? এখানে তো পুরো পদার্থটা আছে, এখানে তো পুরো পদার্থটা আছে। তাহলে তুমি যখন একটার উপর আরেকটাকে নিয়ে যেতে চাইবে তখন কি হবে? তখন এইগুলো বেন্ড করবে। এইগুলো সব বেন্ড করে যাবে। তার মানে এই পরমাণুটা খানিকটা হলেও এইদিকে তোমার শিফট করে যাবে, এইদিকে শিফট করে যাবে। শিফট করবে, এ যখন এইদিকে যেতে চেষ্টা করবে তখনও কিন্তু দুজন দুজনকে ছেড়ে যেতে দেবে না, বাধা দেবে। এই যে বাধাটা দিচ্ছে, তার জন্য একটা বলের সৃষ্টি হচ্ছে, যেটাকে ঘর্ষণ বল বলা হয়। কি বোঝা যাচ্ছে? হ্যালো, 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 হ্যালো। ইয়েস, অ্যাট্রাকশনের জন্যই ঘর্ষণ বল সৃষ্টি হয়। অণুপরমাণুর অ্যাট্রাকশনের জন্য। পোলারিটির জন্য। এবার প্রত্যেকেই যে আয়নিক হবে সেটা জানি না, কারণ এগুলো কি রকম, কেমন ভাবে রয়েছে, কোন ম্যাটেরিয়াল, সেগুলো আমরা জানি না। তো সুতরাং কিন্তু একটা লোকাল, ওই যে সারফেসে যে পরমাণুগুলো থাকবে তারা তাদের সাথে কিন্তু ইন্টারঅ্যাক্ট করবে। তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হোক বা না হোক, ইলেকট্রন আদান প্রদান হলে তো ওয়েল অ্যান্ড গুড, কোনো ক্ষেত্রে হয় না। কিন্তু দেখা গেল যে তারা সাময়িকভাবে একটা হালকা বন্ড বন্ড রয়েছে। মানে যেমন ধরে নাও, আমাদের হাতে যদি আঠা মানে মিষ্টির ছেঁড়া লেগে যায়, তা দুটো আঙুল যদি টাচ করি তা চ্যাট চ্যাট করে একটা আওয়াজ হয় না? ঠিক সেরকমই দুটো পরমাণুর কাছাকাছি যারা থাকে তারাও কিন্তু ওরকম একটা আকর্ষণ বলের মধ্যে আবদ্ধ হয়, পজিটিভ নেগেটিভের দরুন। এরপর কি হয়? যেখানে নিউট্রাল, কিছু কিছু জায়গায় নিউট্রাল হবে, এই যে আমি এখানে বললাম, কিছু কিছু জায়গায় তোমার কোন রকম কোনো ফোর্স তৈরি হবে না, সেরকম হবেই। এবার যদি আমি আরো চেপে ধরি ওইটাকে, বলো। হ্যাঁ মানে, হ্যাঁ, 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 দেখ দেখ, সেটা আমরা বলতে পারি না, কারণ আমরা তো ওই অ্যাটমের ভিতরে কি ডায়নামিক্স ঘটবে, ওই আণুবীক্ষণিক লেভেলে কি হবে আমরা জানি না। তবে আমরা গ্রসলি জানি, আমরা যেটুকু জানি সেটুকু হচ্ছে দুটি পদার্থের ইলেকট্রোনেগেটিভিটি আলাদা হয়, নাম্বার ওয়ান। একই পদার্থ দুটো আলাদা কন্ডিশনে গেলে কখনো সেটা পজিটিভ ভূমিকা গ্রহণ করে, কখনো নেগেটিভ ভূমিকা গ্রহণ করে। যেমন ধরুন জল, জলের ক্ষেত্রে H2O, আর এই জল, এই হাইড্রোজেন আবার ক্যালসিয়াম হাইড্রাইড তৈরি করে। H2O যখন তৈরি করছে তখন কিন্তু এটা 2H প্লাস আর অক্সিজেন ডবল মাইনাস হচ্ছে। আর ক্যালসিয়াম হাইড্রাইড যখন হচ্ছে তখন কিন্তু হাইড্রোজেন চাপে পড়ে গেছে, তখন ক্যালসিয়াম 2 পজিটিভ, দুটো হাইড্রোজেন নেগেটিভ। তার মানে একই পদার্থ দুটো আলাদা ক্ষেত্রে কিন্তু আলাদা রকম ভাবে বিহেভ করে। তার মানে এখানে পরমাণুর মধ্যে যদি অক্সিজেন থাকে, আর এখানে যদি কোনো কারণে ক্যালসিয়াম হাইড্রাইডের হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, তাহলে তাদের মধ্যে রিয়াকশন আলাদা রকম হবে। আবার সেই একই জিনিস এখানে যদি ক্যালসিয়ামের পরমাণু থাকে, এখানে যদি হাইড্রোজেন থাকে, তাদের রিয়াকশন কিন্তু ডিফারেন্ট হবে। যদি দুটোই ক্যালসিয়াম থাকে তাহলে সমান হবে। যদি একই পরমাণু নাও থাকতে পারে, দুটো আলাদা পরমাণু থাকলেও তার আশেপাশের এমন ভূমিকা হলো যাতে করে তারা নিউট্রাল হলো, এরকমও হতে পারে। তো এই ধরনের প্রসেসে আমি এক্সাক্ট বলতে পারবো না যে কি হচ্ছে, কারণ এই সমস্ত ঘটনাগুলো যদি এক্সাক্ট ব্যাখ্যা করতে হয় তাহলে তোমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স থেকে ব্যাখ্যা নিতে হবে। যে কোয়ান্টাম মেকানিক্স কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রবাবিলিস্টিক। যেমন ধরে নাও, তোমরা যখন কোয়ান্টাম মেকানিক্স তোমরা ক্লাস 11-এ হয়তো কেমিস্ট্রিতে শুরু করেছো, যে অরবাইটাল বলে একটা জিনিস আছে, অরবাইটাল কক্ষক যেটাকে বলা হয়, অরবাইটাল। কক্ষক বলতে আমরা কি বুঝি? কক্ষক বলতে যদি ডেফিনেশনটা তোমরা পড়ো তাহলে দেখবে কক্ষক হচ্ছে ইট ইজ দ্য 3D রিজন, ত্রিমাত্রিক দেশ অ্যারাউন্ড এ নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের চারিদিকে একটা ত্রিমাত্রিক দেশ, হোয়ার, যেখানে প্রবাবিলিটি অফ গেটিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। পড়েছো না পড়োনি এটা অরবাইটালের সংজ্ঞা? তাহলে অরবিটাল ইজ এ 3D প্লেস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। তাহলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা, তার মানে ইলেকট্রনকে তখন আমরা মেঘের মতো করে আলোচনা করছি। কখনো সেটা ডাবল ডাম্বেল শেপ করছে, কখনো সেটা এস হলে, এস অরবিটাল হলে গোল হচ্ছে, কখন সিঙ্গেল ডাম্বেল হচ্ছে, এসপিডি হলে ডাবল ডাম্বেল হবে, এরকম নানা রকম হবে। তো আমরা এই যে ঘটনাগুলো আমরা দেখছি, এগুলো কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু আমরা প্রপারলি ব্যাখ্যা করতে পারবো।
কিন্তু আমরা গ্রসলি এখানে যেটা দেখার চেষ্টা করছি যে দুটো পরমাণু যারা কাছাকাছি আসবে, দুটো ম্যাটেরিয়াল, তাদের মধ্যে যখন ইন্টারঅ্যাকশনের দূরত্বটা যখন অ্যাংস্ট্রম লেভেলের চলে আসবে বা 10⁻⁷ হবে, সাব 10⁻�6 হবে, মাইক্রোমিটারের নিচে হবে, তখন কিন্তু তারা এতটাই ক্লোজ চলে আসবে যে তারা তাদেরকে পাশাপাশি হ্যালো করার বা হাই বলার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সেই হাই হ্যালো সম্ভাবনা বলতে কি বোঝাচ্ছে? যে ইলেকট্রন একটা কক্ষ থেকে একটা কক্ষ থেকে আরেকটা কক্ষতে যাওয়ার একটা চান্স আছে। এই যে চান্স, এই যে সাময়িকভাবে একটা ইলেকট্রন আদান-প্রদান হয়ে একটা সাময়িক আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে, এই আকর্ষণ বলটা কিন্তু স্থির তড়িৎ বল। তাহলে ঘর্ষণ বল হচ্ছে কিন্তু একটা স্থির তড়িৎ বল এবং তড়িৎ বল বা চৌম্বক বল এটা তড়িৎচুম্বকীয় বলের একটা অংশ। তাই ঘর্ষণ বল হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এবার আমরা দেখব যে বারবার হাত ঘষলে তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এই যখন ধরে নাও একজন যেতে শুরু করবে, এই যে আমি এই মাথায় এরকম টিউব গুলো আঁকলাম, টিউব মানে এগুলো আমি জাস্ট রিপ্রেজেন্টেশন আঁকছি, এইগুলো মানে এরকম নয়। এইটা যখন বেরিয়ে যাচ্ছে ধরে নাও পরের পরমাণুটা লাস্ট মুহূর্তে যখন বেরিয়ে যাচ্ছে, তখন এরকম করে এই এই উপরে ম্যাটেরিয়ালটা ধরো মুভ করতে শুরু করছে প্রায়, আর এ দাঁড়িয়ে আছে নিচেটা, নিচেরটা যখন ফিক্সড হয়ে আছে, এটা ধরে নাও ফিক্সড আছে, এটা প্রায় মুভ করবে, প্রায় মুভ করতে উদ্যত, জাস্ট মুভ করবে এরকম কন্ডিশনে এরকম হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস যা থাকুক, প্লাস মাইনাস, আর এর মধ্যে হয়তো একটা টুংটুং করে ঝুলছে, এর কোনো অ্যাটম এমনি ঝুলছে, এর কোনো ব্যাপারই নেই, হতেই পারে। এবার যদি ধরে নাও এটা এদের আকর্ষণ ছেড়ে পট করে বেরিয়ে যায়, তাহলে বলো তো দেখি এইটার কি হবে? এইটা যেটা এরকম করেছিল, ভালো করে ভেবে দেখো তো, যা তোমরা ভাববে তাই ফিজিক্সে হয়। এইটা ধরে নাও এটাকে আকর্ষণ করেছিল, কিন্তু এই পরমাণুটা মুভ করে গেছে, উপরে পরমাণুটা মুভ করে গেছে বাইরে, তাহলে এর অবস্থা কি হবে? কে বলতে পারবে নিচেরটার পরমাণুর অবস্থা কি হবে? এটা তো একটা আকর্ষণ বল ছিল, আকর্ষণ বলটা হঠাৎ করে যদি শূন্য হয়ে যায় ও তো বেরিয়ে গেল, তাহলে এইটার কি হবে কন্ডিশন? একবারে কি সোজা হয়ে যায়? তুই যে তোর ধর ব্রাশ আছে যেটা দিয়ে টুথপেস্ট দিয়ে ব্রাশ করিস, সেই ব্রাশটাকে এরকম করে দাঁড় করাবি, নিয়ে ব্রাশটাকে এইরকম করে টেনে ঝুঁকিয়ে দিবি, এরকম করে টেনে ঝুঁকিয়ে দিবি, নিয়ে ছেড়ে দিবি, তাহলে কি ব্রাশটা সঙ্গে সঙ্গে ফট করে এরকম হয়ে যায়? কি হয়? কাঁপে না এরকম করে? তাহলে এই অ্যাটমটাও কাঁপতে শুরু করবে এইভাবে, এই দিক থেকে এই দিক যাবে, এই দিক থেকে এই দিক যাবে, এরকম করে কাঁপতে 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 স্থির হয়ে যাবে। তাহলে এর তো কাঁপছিল মানে তো একটা গতিশক্তি ছিল, আর স্থির হয়ে গেল মানে কি হলো? ধীরে ধীরে গতিশক্তিটা শূন্য হয়ে গেল। তাহলে এই গতিশক্তি কোথায় গেল গো? এই গতিশক্তিটা কোথায় পালালো? আর আলটিমেটলি সেটা তাপ শক্তিতে পরিণত হবে। ভেরি গুড। তাহলে তার জন্য আমাদের হাতগুলো গরম হয়। তাহলে বুঝতে পারছো, এটা যখন যায় তখন পট 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 করে যায়। এবার তুমি বলবে তাহলে স্যার তাহলে কি একবারই ফ্রিকশন হয়? না, এই ম্যাটেরিয়ালটা আবার এর সাথে আবার পরে যখন এ সরে গেল, এটা ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার ৪ নাম্বার ৫ নাম্বার ৬ নাম্বার, এটা ধরো না ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার ৪ নাম্বার ৫ নাম্বার ৬ নাম্বার, এ যখন প্রায় মুভ করে গেল, তাহলে এইটা যখন গতিশীল হলো না, এখনো গতিশীল নয়, এখনো গতিশীল নয় যদি কন্ডিশন আমরা আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে এখানে যে আকর্ষণ বলটা হচ্ছে তার জন্য এই বরাবর একটা গতির বিরুদ্ধে একটা বল ক্রিয়াশীল হচ্ছে, যেটাকে আমরা বলছি স্থিত ঘর্ষণ বল। কারণ এখনো পর্যন্ত বস্তু দুটো গতিশীল হয়নি, কিন্তু যদি গতিশীল হতে শুরু করে, তাহলে কি এদের মধ্যে কি তাহলে আকর্ষণ বল থাকবে? তাহলে তখন কি হবে? যদি গতিশীল হতে শুরু করে তখন কি হবে? তখনও তাই হবে। কি হবে? এই ১ নাম্বারটা ২ নাম্বারের কাছে যাবে ২ নাম্বার, ৩ নাম্বারের কাছে যাবে ৩ নাম্বার, ৪ নাম্বারের কাছে যাবে ৪ নাম্বার, ৫ নাম্বারের কাছে যাবে ৫ নাম্বার, ৬ নাম্বারের কাছে যাবে। সেখানে একটা আকর্ষণ বল কাজ হবে। তখন কি হবে? যখন ১ আর ২ এর মধ্যে যখন ১ নাম্বারটা যাবে তখন দেখতে কেমন হবে সেটা দেখো। এইখানে ধরো ১ নাম্বারটা ছিল, এখানে ২ নাম্বারটা ছিল, এখানে ১ নাম্বারটা ছিল, এখানে ২ নাম্বারটা ছিল। এবার আমার উপরে বস্তু আছে, নিচে স্থির আছে, উপরেরটা যাওয়ার চেষ্টা করছে।
এখানে একটা আকর্ষণ বল আছে, এখানে একটা আকর্ষণ বল আছে, তার মানে ঘর্ষণ আছে। এইটাকে যখন আমি ঠেলছি তখন এটা ঝুঁকে যাচ্ছে, ঝুঁকে কিরকম হচ্ছে, এইটা গিয়ে হচ্ছে এরকম, এটা গিয়ে হচ্ছে এরকম, এ তখন এই দিক থেকে আসছে এরকম এরকম, এরকম হওয়ার পর কি হবে, এরপর যখন এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তখন ও পট করে এদিকে বেরিয়ে যাবে। যখন বেরিয়ে যাবে সেই কন্ডিশনে কিরকম দেখাবে, সেই কন্ডিশনে দেখাবে নিচেরটা, সরি, নিচেরটা হচ্ছে তোমার এরকম, এই 1 নাম্বারটা আবার ধরে নাও এরকম এই কন্ডিশনে ছিল আগে প্রিভিয়াসলি, এ এবার আ এ এবার ভাইব্রেশন করার জন্য এখানে ছিল। এইখান থেকে ও ধীরে, ধীরে এইদিকে আসতে শুরু করবে। আর ২ নাম্বারেরটা, যে ২ নাম্বারেরটা এরকম করেছিল, সে সঙ্গে, সঙ্গে ঝপ করে এদিকে এসে পরেরটাকে ধরে নেবে। এই ২ নাম্বারেরটা ঝপ করে এইদিকে এসে যদি সম্ভব হয় পরেরটাকে ধরে নেবে। এই ১ নাম্বারেরটা পট করে এদিকে আসবে, ২ নাম্বারটা আসবে। তারপর এই ১ এর ২ এদের দুজনের মধ্যে কন্ডিশন হবে। এর ১ আর এর ২ এদের মধ্যে আকর্ষণ হবে। তারপর আবার এরকম করে ছেড়ে যাবে ফট করে। হ্যাঁ, বলো? তার পরেরটাই হবে। দুটোই যদি নেগেটিভ হয়, হবে না, তার পরেরটাই ধরবে। মানে এটা আমি একটার কথা বলছি। এরকম কোটি, 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 কোটি পাবে। একটা দুটো নয়। এরকম কোটি, 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 কোটি পাবে। কেন আমরা কোটি, 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 কোটি বলি? তার কারণ হচ্ছে তলে অনেক, তলে এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলে প্রচুর অ্যাটম আছে। সে নিচের তলটাতেও আছে, উপরের তলটাতেও আছে। তাদের মধ্যে আমরা কোটি, কোটি, কোটি যদি অ্যাটম থাকে, তার মধ্যে কোটি, কোটি অ্যাটমের মধ্যে তো এই আকর্ষণ পাবো। ১ কোটি বাদ দিয়ে দিলাম। ১ কোটি গুণের ১ ভাগ তো পাবো। তাহলেই তোমার ফ্রিকশন ফোর্স কাজ করবে। অবশ্যই, অবশ্যই ২ নাম্বারটা কাঁপতে শুরু করবে। ২ নাম্বার সামনে আরেকজনকে খোঁজার চেষ্টা করবে। ৩, ৪ বা ৫ কারো সাথে ফেভারেবল। তার মানে আমি বলার চেষ্টা করছি, ধরে নাও আমি বলার চেষ্টা করছি কি, কারুর যদি এরকম উঁচু, 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 উঁচু এরকম, ধরে নাও আমাদের যেমন আ আ কম থাকে, চিরুনি থাকে, এরকম থাকে। আরেকটা চিরুনি যদি তুমি এরকম করে নাও, তাহলে চিরুনির উপর চিরুনি চালালে যেমন চিরুনির কাঁটাগুলো খার, 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 খার করতে থাকে, কাঁপতে থাকে। ঠিক চিরুনির ডগাগুলোতে ধরে নাও একটা করে অ্যাটম আছে, তাদের মধ্যে আকর্ষণ বল আছে। এখানে বাধা বলটা কি হচ্ছে, চিরুনির মধ্যে, দুটো চিরুনির মধ্যে এখানে মেকানিক্যাল বাধা। এখানে দুজন দুজনকে মেকানিক্যালি বাধা দিচ্ছে। কারণ একটা উঁচু একটা নিচু এরকম করে বাধা দিচ্ছে। তার জন্য বাধা হচ্ছে। আর এখানে বাধা কি? এখানে হচ্ছে আকর্ষণ বল, স্থিত ঘর্ষণ বল, স্থিত তড়িৎ বল, স্থির তড়িৎ বলের আকর্ষণ তাকে বাধা দিচ্ছে। কেসটা কিন্তু একই। ফ্যাক্টটা একই, ফ্যাক্টটা আলাদা কিন্তু ঘটনাটা অনুরূপ। তাহলে সেখানে যে বাধাটা পাবো, একটা তলের সাপেক্ষে আরেকটা তল যেতে শুরু করলেও তার বাধা থাকবে। তাহলে আমরা ১ম আলোচনা করলাম, ফার্স্ট আলোচনা করলাম স্ট্যাটিক, এখানে আলোচনা করলাম গতীয়, কাইনেটিক। গতিশীল হলেও কিন্তু একটা ফ্রিকশন থাকবে। কিন্তু গতিশীল হলে ততক্ষণ ও কাঁপবে না, ও তো কাঁপতে তো থাকবেই। যখন কোনো অ্যাটম অন্য অ্যাটমের সাথে জুড়ে গেল তাহলে ঠিক আছে। আর যদি না জুড়তে পারে ও কাঁপবে। কাঁপলে কাঁপার তার বিস্তারটা ধীরে, 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 ধীরে কমে যাবে। তার গতিশক্তিটা কমে যাবে। সে হিট প্রডিউস করবে। তারপরেরটা যাবে। এখানে শুধুমাত্র এটাই, এই কম্পনটা হিট প্রডিউস করার মেজর উৎস। এটা হচ্ছে এ সবথেকে বেশি হিট প্রডিউস করার কন্ট্রিবিউশন রাখে এই কম্পনটা। এদিকে কাঁপছে, এদিকে কাঁপছে। এই অণুগুলো কাঁপার ধীরে, ধীরে এরকম কাঁপতে, 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 কাঁপতে এরকম কাঁপতে, 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 কাঁপতে শূন্য হয়ে যাবে। পরে আরেকটা অ্যাটম এলো, আবার আকর্ষণ করলো, আবার কাঁপতে, 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 কাঁপতে শূন্য হয়ে গেল। আবার কাঁপতে, কাঁপতে শূন্য হলো। এই যে এনার্জি লস গুলো ছোট, 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 ছোট জায়গায় হচ্ছে, ছোট, 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 ছোট হচ্ছে, সেই এনার্জি লস গুলো আল্টিমেটলি একটা তাপ দেবে তোমাকে। সেজন্য দুটো সারফেসের মধ্যে তাপের সৃষ্টি হয়। বলো আর কি কোশ্চেন আছে? ঠিক সবসময় যে ধরে নাও একটা একটা অ্যাটম পরেই যে সঙ্গে সঙ্গে তাকে একটা অ্যাটম আছে বলে আরেকজন অপেক্ষা করে বসে আছে তাকে আকর্ষণ করবে তা কিন্তু নয়। কখনো কখনো সে সময় পায়, কখনো কখনো সে কম সময় পায়, কখনো কখনো সে থেমে থাকার পরেও কিছু পাচ্ছে না। তো তা কার ভাগ্যে কি পড়বে আমরা জানি না। কারণ এখানে
এগুলো অনেক কিছু জিনিসের উপর নির্ভর করে। কি কি জিনিসের উপর নির্ভর করে সেটা আমরা এখন বলছি, আমি বলবো তোমাকে। তাহলে দেখো, তাহলে আমি প্রথম এখানে তোমাদেরকে একটা স্টেটমেন্ট দিচ্ছি, সেই স্টেটমেন্টটা আমরা পড়বো। ঘর্ষণ বল কি কি বিষয়ের উপর নির্ভর করে? আমি তোমাদেরকে অপশন দেব, তোমরা বলবে ইয়েস অর নো। নাম্বার 1, দুটি পদার্থের, দুটি কঠিন পদার্থের, যে পদার্থগুলো আমরা আলোচনা করছি, দুটি পদার্থের প্রকৃতির উপর, হ্যাঁ কি না? নির্ভর করে না করে না দুটি পদার্থের প্রকৃতির উপর? অবশ্যই করে, তাহলে এটাকে রাইট দিলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে, ধরলাম যে আহ, অভিলম্ব বলের উপর করে না বলবে, ভাবো। 3 নাম্বার হচ্ছে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর, করে না। 4 নাম্বার হচ্ছে তাপমাত্রা, অবস্থা, এগুলোর উপর করে কিনা করে না? বলো, এগুলো সবগুলোর উপর নির্ভর করে তো, না করে না? এইটার উপর নির্ভর করে না, এটার উপর নির্ভর করে না, কিন্তু এইগুলোর উপর নির্ভর করে। তাহলে কেন করে না সেটা আমরা দেখব, আর করলে তাহলে কিসের উপর করে সেটা আমরা দেখব। স্পর্শতলের ক্ষেত্রফলের উপর কিন্তু নির্ভর করে না। এটা আমাদের মনে হবে যে কি বলছেন স্যার, একটা তলে আছে, তলের উপর নির্ভর করবে না? অ্যান্সার হচ্ছে না, করে না। কেন করে না সেটা আমরা বুঝবো, কিন্তু করে কার উপর? অভিলম্ব বলের উপর করে। প্রকৃতির উপর করে সেটা তো আমরা বুঝলাম, ইলেকট্রোপজিটিভ ইলেকট্রোনেগেটিভের উপর ডিপেন্ড করে সেই জিনিসটা। 2 নাম্বারটা আমরা বুঝবো অভিলম্ব বলের উপর কিভাবে ক্রিয়াশীল হয়। তাপমাত্রা, অবস্থা, এগুলো তো করবেই, স্বাভাবিক, কারণ তাপমাত্রা যদি বাড়ে, অবস্থা কেমন হবে তার উপর ডিপেন্ড করছে তার প্রকৃতি, তো প্রকৃতির মধ্যেই সেটা চলে আসছে। তাহলে এখানে অভিলম্ব বলের উপর কেমন নির্ভর করে সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখব এই দুটো একসাথেই ডিসকাস করব, যে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কিন্তু অভিলম্ব বলের উপর নির্ভর করে। তাহলে দেখি, তাহলে ঘর্ষণ বল দুটি বস্তুর স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। উপর নির্ভর করে না, অভিলম্ব বলের উপর নির্ভর করে। কিভাবে? ধরে নাও এইটা হচ্ছে নিচের তল, আর এইটা হচ্ছে ধরে নাও উপরের তল। কোনো কনফিউশন হলে জিজ্ঞাসা করবে, যত সহজ কোশ্চেনই হোক না কেন, যত কঠিন কোশ্চেনই হোক, যা মনে হবে জিজ্ঞাসা করবে। কারণ এই জিজ্ঞাসা যদি একবার না করিস, যদি কনফিউশন নিজের ক্লিয়ার একবার না করো, সারা জীবন তখন ওই না দেখে বল মারার মতন হয়ে যাবে। ভয়ে যখন ধর বল গায়ের কাছে জোরে চলে আসে তখন চোখ বন্ধ করে মেরে দিই, ওরকম হয়ে যাবে। তাতে হয়তো বল লাগবে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মাথায় হিট হয়ে যেতে পারে। তো বুঝে নিতে হবে যে জিনিসটা কি। এরকম যদি করি, ধরো এর উপর তো একটা বস্তু আছে, সরি, এর উপরে একটা বস্তু আছে, এটাকে আমরা জুম করেছিলাম, বস্তুটা অনেক বড় হবে, যে জুম করেছিলাম তার সাপেক্ষে, তা আমরা মোটামুটি ধরলাম আমরা বুঝেছি জিনিসটা। এটা মাইক্রন অর্ডারের বস্তুটা যদি 1 মিটার বা 1.5 মিটার বা 1 মিলিমিটার হয়, তাহলে সেটা বিশাল বড় বস্তু, এখানে পুরো পাতা ভরে যাবে বস্তুটা আঁকতে গেলে। আর এইগুলো খুব ক্ষুদ্র। তাহলে দেখো, অভিলম্ব বল মানে হচ্ছে এই যে বলটা একে নিচের দিকে দেবে, এ বস্তু বি বস্তুকে, বি বস্তু এ বস্তুকে ততটা মানের বল এই বরাবর দেবে। এইটা হচ্ছে অভিলম্ব বল, ক্রিয়া প্রতিক্রিয়া বল। এই অভিলম্ব বল বাড়বে মানে কি? অভিলম্ব বল বাড়লে কি হবে প্রিয়ন্তন, একটু ভেবে বলো তো দেখি। অভিলম্ব বল বাড়বে, বাড়লো, তাহলে কি হবে? তার ফলে কি হবে? দুটো বস্তুর মধ্যে অভিলম্ব বল বাড়লে কি হবে? না, সে তো আমি বলেছি নির্ভর করে।
বাড়বে। আমি জিজ্ঞেস করছি অভিলম্ব বাড়লে কি হবে, ফিজিক্সটা কি বলছে, এখানে দেখে কি বুঝছো, ছবি থেকে কি বুঝছো? ঘর্ষণ বাড়বে এটা ঠিক, কিন্তু এই ছবি থেকে আমরা কি বুঝছি অভিলম্ব বাড়লে কি হবে? অভিলম্ব যখন বাড়বে তখন এরা আরো কাছাকাছি চলে আসবে। তার ফলে এই যে ছোট ছোট টিলা দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট টিলা, এগুলো তখন প্রকট হবে। এর মধ্যে ছোট ছোট যে টিলাগুলো আছে সেইগুলো প্রকট হবে, এর মধ্যেও ছোট ছোট টিলা প্রকট হবে। এই যে ছোট ছোট টিলাগুলো দেখতে পাচ্ছি পাহাড়ের, সেই টিলাগুলো তখন জুম হয়ে যাবে, জুম ইন হয়ে যাবে। তখন তাদেরকেও পরিষ্কার, এই ছোট টিলাটাকে এখানকার ছোট একটা টিলা পরিষ্কার কাছাকাছি দেখতে পাবে। তার মানে আরো বেশি সংখ্যক পরমাণু, দুটো ম্যাটেরিয়ালের পরমাণু, দুটো বস্তুর মধ্যে পরমাণুগুলো আরো বেশি সংখ্যক পরিমাণে আকর্ষণে আবদ্ধ হবে। কথাটা কি বোঝাতে পারলাম? কথাটা কি বোঝা গেল? অভিলম্ব বল বাড়লো, তার মানে দুটি বস্তুর সংস্পর্শ তলের তলের মধ্যে দূরত্ব দূরত্ব একটু কমলো। যদি একটু কমে যায় তাহলে সেক্ষেত্রে এই ছোট ছোট যে টিলাগুলো থাকবে, তার মানে সেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় কি বলবো, দুটি পদার্থের মুক্ত থাকা পরমাণুগুলোর মধ্যেও দূরত্ব বাড়লো, দূরত্ব কমলো। তাহলে বেশিরভাগ সংখ্যক, তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে সংস্পর্শ তলে বাংলা বানানটা একটু দেখে নিস, হ্যাঁ। সংস্পর্শ তলে বেশি সংখ্যক বেশি সংখ্যক পরমাণু কাছাকাছি আসবে। এই যে তোমার দুটো পরমাণু আটকে যায়, এরকম করে আটকে যায় দুটো পরমাণু, এটাকে বলা হয় ঝালাই করা। ঝালাই বলা হয়, ঝালাই করি না আমরা, ঝালাই করি না। ঝালাই করা মানে দেখেছো কোথাও, কোথাও ফুটো ফাটা থাকলে একটা ম্যাটেরিয়াল দিয়ে হুর করে একটা আগুন দিয়ে ঝালাই দিয়ে দেয়, দেখেছো? হ্যালো 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 হ্যালো, দুটো পদার্থের মধ্যে ঝালাই করা দেখেছো তো, যে একটা সিসের একটা রড দেয়, একটা রড দিয়ে দুটো পদার্থকে জুড়ে দেয়, এখানে এরকম এরকম লাগে, এরকম ঝালাই। কিন্তু এই ঝালাই করার সময় আমরা কি করি, হিট দিই, সাধারণত আমরা হিট দিই। কিন্তু এখানে ঝালাই হিট দিচ্ছি না, এটা এমনিই হচ্ছে, সেই জন্য একে ঠান্ডা ঝালাই বলা হয়। ঠান্ডা ঝালাই বা কোল্ড ঝালাইয়ের ইংরেজি এক্ষুনি কি বললাম, ওয়েল্ডিং, কোল্ড ওয়েল্ডিং বলা হয়। কারণ এখানে হিট দিতে হয় না, দুটো পরমাণু নিজে নিজেই ঝালাই হয়ে গেছে, তারপরে কি হলো, ঝালাইটা পট করে খুলে যায়, তারপরে পাশেরটার সাথে ঝালাই হয়, তারপর পট করে খুলে যায়, পাশেরটার সাথে ঝালাই হয়, পট করে খুলে যায়। তো এইভাবে পট 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 করে তোমার সাউন্ড যদি আমরা মাপতে পারতাম, ওই ডেসিবেলের সাউন্ড যদি আমরা মাপতে পারতাম, তাহলে একটা বস্তু আর একটা বস্তু যাওয়ার সময় এই পট 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 এরকম আওয়াজ আমরা পেতাম। সেই আওয়াজটা শোনার মতন আমাদের কানের অতটা প্রিসিশন নেই, অতটা দক্ষতা নেই বলে আমরা শুনতে পাই না, কিন্তু এগুলো কোল্ড ওয়েল্ডিং বলা যেতে পারে, ভাবা যেতে পারে। তাহলে আমরা এখানে হিট দিই না, হিট দিতে হয় সাধারণত সাধারণ ঝালাইয়ে যেগুলো আমরা দেখতে পাই, সাধারণ ঝালাইয়ে আমরা হিট দিই, ঝালাই হিট দিই, কিন্তু এইখানে আমাদের হিট দেওয়ার দরকার হয় না, তার জন্য এটাকে কোল্ড ওয়েল্ডিং বলা হয়। তাহলে যদি অভিলম্ব বল বাড়ে, তাহলে সংস্পর্শে বেশি সংখ্যক পরমাণু কাছাকাছি আসবে, তাহলে বেশি সংখ্যক এই কোল্ড ওয়েল্ডিং স্পট তৈরি হবে। তাহলে বেশি সংখ্যক কোল্ড ওয়েল্ডিং স্পট তৈরি হবে। তাহলে এবার বলো তো দেখি, আপেক্ষিক গতি বেশি বাধাপ্রাপ্ত হবে না কম বাধাপ্রাপ্ত হবে এই ক্ষেত্রে? তাহলে আপেক্ষিক গতি কি হবে বলো, ইজি হবে না বেশি বাধাপ্রাপ্ত হবে যদি বেশি সংখ্যক কোল্ড ওয়েল্ডিং হয়? বেশি বাধাপ্রাপ্ত হবে, আগেই বাধাপ্রাপ্ত ছিল, এখন একটু বেশি বাধাপ্রাপ্ত হবে। তাহলে বেশি বাধাপ্রাপ্ত হওয়া মানে, তার মানে বেশি বেশি ফ্রিকশন হবে। ঠিক, বেশি ফ্রিকশন হবে, এটা আমরা বুঝলাম। এবার তুমি আমাকে একটা কথা বলো, যে এই যে তলে
আমাদের যে এই যে সারফেস, এই সারফেসটা ধরো উপরে একটা সারফেস এরকম আছে, সরি, উপরে একটা সারফেস ধরে নাও, এই তলটাকে আমি সামনের দিকে দেখছি ধরে নাও, ওপরের তলটাকে আমি সামনের দিকে দেখছি, এখানে ধরে নাও এখানে একটা স্পট তৈরি হয়েছে, এখানে একটা স্পট, এখানে একটা স্পট, এখানে একটা স্পট, যেখানে ঠান্ডা ঝালাই তৈরি হয়েছে সেই স্পট গুলো আমি আঁকছি। এই তলটাকে আমি উপরের দিকে দেখছি, যেটা এরকম করে ছিল, এরকম করেছিল, আমি এই তলটাকে দেখছি। এই দিক থেকে যদি আমি চোখ দিয়ে তাকাই, চোখের ছবি এঁকেছি, দেবাঞ্জন হাসিস না, এই দিক থেকে যদি আমরা তাকাই, তাহলে এই তলটা আমি দেখতে পাবো, এই তলটা, সেই তলটা এখানে আঁকছি, এবং সেই তলে আমি ধরে নাও দেখাচ্ছি কোথায় 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 কোল্ড স্পট তৈরি হয়েছে। তাহলে আমাকে বলো তো দেখি, এই যে তল, এই যে কোল্ড স্পট গুলো হয়েছে, এদের এদের এই যে ঠিক এদের এদের ডায়ামিটার, ব্যাসার্ধ বা ব্যাস কত লেভেলের হবে? এই যে কোল্ড স্পট গুলো হয়েছে এগুলো কতটা ক্ষেত্রফলের হবে? কতটা ক্ষেত্রফলের হবে এই কোল্ড স্পটস গুলো? মোটামুটি একটা অর্ডারের বলো, কিরকম অর্ডারের হতে পারে কোল্ড স্পট গুলো? কিরকম অর্ডারের হবে? এগুলো হচ্ছে ধরে নাও কোল্ড স্পট, কোল্ড ওয়েল্ডিং স্পট, যেখানে আকর্ষণ ক্রিয়াশীল হয়েছে দুটো। এর এর উপরে আর একটা পদার্থ ছিল, এখানের সাথে এইখানে আছে, আমি একদিকটা এঁকেছি, একদিকটা আঁকলেই তো অন্য দিকটা আঁকা হবে। এবার আমি জিজ্ঞাসা করছি এদের ব্যাস কত? এই যে এক একটা ওয়েল্ডিং স্পট যেগুলো আমি এঁকেছি, ওয়েল্ডিং স্পট, এদের ব্যাস কতটা? ব্যাস কিরকম হতে পারে বলো? কটা পরমাণুর মধ্যে আকর্ষণ হবে একসাথে একটা কোল্ড ওয়েল্ডিং স্পটে? একটা কোল্ড ওয়েল্ডিং স্পটে কটা পরমাণুর সাথে কটা পরমাণুর আকর্ষণ হবে? এটা কি তোরা বুঝতে পারছিস না? আমি এটা যেটা বলছি বুঝতে পারিসনি তোরা? দুটো পরমাণুর মধ্যে হবে। তাহলে একটা পরমাণু, এটা আপার আপার বডিটাকে এঁকেছি, তার তার এইদিকে তাকে ফেলে দিয়েছি, আপার বডিটাকে এইদিকে ফেলে আমি দেখতে চাইছি কোথায় কোথায় স্পট হয়েছে। এগুলো দেখা যায় না, আমি কথার কথা বলছি। এটাকে এরকম করে উল্টে ফেলে আমি দেখতে চাইছি ওর সারফেসটা, টাচিং সারফেসটা, সেই সারফেসে কটা কোল্ড ওয়েল্ডিং স্পট তৈরি হয়েছে সেটা আমি জানার চেষ্টা করছি। তাহলে আমি এবার বলছি যে এই যে ব্যাসটা, এই ব্যাসটা কেমন লেভেলের হবে, কত হবে, 1 কিলোমিটার, 1 মিটার, 1 মাইক্রোমিটার, 1 ন্যানোমিটার, কোন অর্ডারের হবে? লেস দ্যান মাইক্রোমিটার, লেস দ্যান মাইক্রোমিটার হবে, লেস দ্যান মাইক্রোমিটার, তার চেয়ে ছোট হবে, ন্যানোমিটারও হতে পারে, অ্যাংস্ট্রম লেভেলেরও হতে পারে, ওই লেভেলের হবে, কারণ একটা পরমাণু তো, একটা পরমাণুর ব্যাস যতখানি হবে ততখানি। তাহলে এখানে এরিয়াটা কত হবে গো? তাহলে আমি ধরে নিলাম ব্যাসার্ধ আর সমান ধরলাম 10⁻⁻, সাপোজ 7 মিটার ধরলাম। তাহলে এখানে যে এরিয়াটা হবে, প্রজেক্টেড এরিয়া পাই আর স্কোয়ার যদি আমি ধরি, একটা থেতলে গেলে, দুটো পরমাণু থেতলে গেলে পাই আর স্কোয়ার হয়, সেই পাই আর স্কোয়ারটা কত হবে? পাইকে আমি না হয় থ্রি থ্রি ধরলাম না, তাহলে 3 × 10⁻14 মিটার স্কোয়ার। তাহলে এইগুলো যদি অনেকগুলো হয় তাহলে গুণ করলে আমি এরিয়া কত, ধরো 1000 এরকম স্পট হয়েছে, তাহলে 1000খানা স্পট হলে 1000 দিয়ে গুণ করলে কত হবে? 10⁻11। 1 লক্ষ স্পট হলে কত হবে? 10⁻, আরো একটু কম, 9। আরো যদি তোমার 10 লক্ষ 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 হয় তাহলেও কিন্তু এখানে 10⁻, সামথিং থাকছে। কিন্তু এইদিকে যে এরিয়াটা, এটা যদি ধরো 10 সেন্টিমিটার হয়, এইদিকে যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে এর ক্ষেত্রফল কত? তলের ক্ষেত্রফল কত? তলের ক্ষেত্রফল কত? তলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে তোমার 10 × 20 সেন্টিমিটার স্কোয়ার। মানে কত? 200 × 10⁻⁻4 মিটার স্কোয়ার। তার মানে 2 × 10⁻²মিটার স্কোয়ার। আর এখানে যে পরমাণুগুলো টাচ হয়ে আছে সেগুলো যদি 1 লক্ষ বা 10⁻6 পিস পরমাণু হয়, তাহলে 10⁻6 × 10⁻, তাহলে এটা দেখলে আমরা দেখতে পাবো 10⁻8 মিটার স্কোয়ার, 10⁻6 মিটার স্কোয়ার এরকম থাকবে। তার মানে যেখানে অ্যাকচুয়াল স্পর্শ হচ্ছে তার ক্ষেত্রফল, এই এই যে ক্ষেত্রফলটা বাইরে থেকে আমরা মাপছি, তার লক্ষ লক্ষ ভাগ কম, অনেক কম।
কারণ এই টাচিং পয়েন্ট গুলো 10⁻⁷ এর চেয়েও কম হয়। তা যদি অনেক কম হয় তাহলে কি এই ক্ষেত্রফলের উপর নির্ভর করছে? এই যে বাইরে থেকে যে ক্ষেত্রফল আমরা মাপছি সেগুলোর ক্ষেত্রফলের উপর কি নির্ভর করছে? বলো? নির্ভর করছে না। কারণ ওই একই তল যদি উপরে আমি চেপে দিই আর একটু অভিলম্ব বল যদি বেশি করে দিই তাহলে এখানে বেশি বেশি পরিমাণ কোল্ড ওয়েল্ডিং স্পট তৈরি হবে। তাহলে এই যে এরিয়াটা আমি বার করছি এদের মোট এরিয়া যেটা হবে কোল্ড ওয়েল্ডিং স্পটের মোট এরিয়া সেটা হচ্ছে প্রকৃত এরিয়া, প্রকৃত টাচিং এরিয়া। সেটা প্রকৃতপক্ষে সেই এরিয়ায় ওরা টাচ করে আছে। আর আমরা বাইরে থেকে যে ক্ষেত্রফলটা মাপতে পারি সেটা আপাত এরিয়া, সেই এরিয়ার উপর নির্ভরশীল নয়। সেই এরিয়ার উপর নির্ভরশীল হলে তাহলে প্রতিটা পরমাণুকে ওকে টাচ করতে হতো, তাহলে তো যেতেই পারতো না, ফ্রিকশনের মান বিরাট ব্যাপার হয়ে যেত। তার মানে এখানে আমি বলার চেষ্টা করছি এটাই যে ঘর্ষণ বলের মান, ঘর্ষণ বলের মান কোল্ড ওয়েল্ড স্পট যেগুলো থাকে তাদের মোট ক্ষেত্রফলের উপর অবশ্যই নির্ভর করে, মোট ক্ষেত্রফলের উপর নির্ভর করে, নির্ভর করে। কিন্তু কিন্তু আপাত ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, করে না। যখন অভিলম্ব বল বাড়ে, অভিলম্ব বল বাড়ে তখন কোল্ড ওয়েল স্পট, কোল্ড ওয়েল্ডিং স্পট এদের পরিমাণ বাড়ে। তাই ওই ইফেক্টিভ এরিয়া যেটা, ইফেক্টিভ এরিয়া যেটা প্রকৃত ক্ষেত্রফল যেটা এরিয়া অফ কোল্ড স্পটস, কোল্ড ওয়েল স্পটস যেগুলো সেটা তোমার বাড়ে, এটা বাড়ে। তার ফলে কি হয়? তার ফলে হচ্ছে ঘর্ষণ বল বৃদ্ধি পায়, ঘর্ষণ বল বৃদ্ধি পায়। এটা আমরা বুঝতে পারলাম। এই পর্যন্ত প্রত্যেকে আমি চাইবো যে তোমরা প্রত্যেকে খুব ক্লিয়ারলি বোঝো। ওকে, এইটা হলো, এইটা দিয়ে আমরা কি এই কোল্ড ওয়েল স্পট দিয়ে আমরা কি ব্যাখ্যা করতে পারছি? এই কোল্ড ওয়েল স্পট দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারছি কোন কোন ধরনের ঘর্ষণ। এই যে ব্যাখ্যাটা আমি করলাম তাতে কোন কোন ধরনের ঘর্ষণ ব্যাখ্যা করা হলো, কোন কোন ধরনের ঘর্ষণ ব্যাখ্যা করা হলো, ঘর্ষণের কারণ ব্যাখ্যা হলো, ব্যাখ্যা হলো। বলো তো দেখি কোন কোন ঘর্ষণ ব্যাখ্যা হলো? একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, আর একটা হচ্ছে চল ঘর্ষণ। এই দুটো ঘর্ষণ বলের ব্যাখ্যা কিন্তু ক্লিয়ার হলো। বাদ থাকলো কে? আর কে বাদ থাকলো গো কঠিন কঠিন ঘর্ষণের মধ্যে? চল ঘর্ষণের মধ্যে আমরা কোনটা ব্যাখ্যা করলাম? চল ঘর্ষণের মধ্যে স্লাইডিংটা ব্যাখ্যা করলাম। এখানে স্লাইডিংটা ব্যাখ্যা হলো, সরি বিসর্পটা ব্যাখ্যা হলো, বিসর্প। তাহলে বিসর্পটা ব্যাখ্যা হলো, তাহলে বাদ বাদ থাকলো কে এইদিকে? আবর্ত ঘর্ষণটা বাদ থাকলো। এইটা কিন্তু এখনো বাদ আছে, যেটা হচ্ছে রোলিং ফ্রিকশন। তাহলে এবার আমরা দেখব রোলিং ফ্রিকশনের কারণ কি। রোলিং ফ্রিকশনের বলো। শীত ঘর্ষণের উৎপত্তি কারণ হচ্ছে ওই যে টেনে ধরে থাকছে ওই অ্যাটম গুলো, কোল্ড ওয়েল তৈরি হচ্ছে তখনও মুভ করছে না। চল ঘর্ষণ যখন হবে, যখন গতি ঘর্ষণে কম্পন হোক, শীত ঘর্ষণের ক্ষেত্রে তো টেনে ধরে রয়েছে, এখনো গতিশীল হয়নি। যেখানে তোমার এক্ষুনি ওইটাই তো এতক্ষণ ধরে বললাম, এইভাবে 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 অ্যাটম গুলো অ্যাট্রাক্ট হয়ে আছে, এইভাবে 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 এখনো অ্যাট্রাক্ট হয়ে আছে, মুভ করেনি, মুভ করেনি এটা, এটা এখনো মুভ করেনি, টান টান হয়ে বসে আছে। তাহলে তো এটা মুভ করবে না। কতটা মুভ করবে? অবশ্যই মুভ করবে, মাইক্রোমিটার অর্ডারে মুভ করবে। এটা মাইক্রোমিটার অর্ডারে মুভ সবসময় করবে, যখন মুভ করেনি তখন সেই মাইক্রোমিটার পর্যন্ত মুভ করেছে, কারণ এ পিছনে সামনে এইটুকু, এই যে এইটুকু পরিমাণ মুভ করেছে। কতটা? এখান থেকে এতটার যে দৈর্ঘ্য হবে এই দৈর্ঘ্যটা হবে মাইক্রোমিটার, মাইক্রোমিটার অর্ডারে ওইটুকু মুভ করবে, তাছাড়া তো এটা মুভ করছে না।
আর এটার সময় মুভ করছে আমরা বললাম, ঠিক? তাহলে স্থিত ঘর্ষণ হলো, চল ঘর্ষণ হলো। এবার আমরা পড়বো রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন কখন কাজ করে? যখন কোনো একটা গাড়ির চাকা কোনো একটা সমতলের উপর দিয়ে যায়। তাহলে আমরা দেখি আবর্ত ঘর্ষণ ক্রিয়াশীলের কারণ। যত স্পিডে মুভ করবে তত কম্পন 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 হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। এই তুই বললি বলেই আমার মনে পড়লো, একটা ইম্পর্টেন্ট এখানে কনসেপ্ট হচ্ছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি, আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তথ্য হচ্ছে, তথ্য নয় ফ্যাক্ট, ফ্যাক্ট মানে তথ্য, যাই হোক, ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল স্থিত ঘর্ষণ বল এবং এবং বিসর্প, যেটা বলছে বিসর্প ঘর্ষণ, স্লাইডিং বিসর্প ঘর্ষণ বলের মধ্যে এই বিসর্প ঘর্ষণ বল বা স্লাইডিং, এটা বিসর্প বলতে আমি বলছি, এবং কাইনেটিক মানে হচ্ছে গতীয় ঘর্ষণ বল, তার মধ্যে বিসর্প একটা পার্ট। এই এই বলের মধ্যে গতীয় ঘর্ষণ বলটা মানে কম হয়, গতীয় ঘর্ষণ বলের মান কম হয়। তার মানে কি, যখন দুটো বস্তু অলরেডি গতিশীল হতে শুরু করলো তখন হট করে একটু ঘর্ষণ বল কমে যায়। কেন? কেন কমে যায়? তার কারণ হচ্ছে, যখন দুজন গতিশীল থাকে তখন সেই পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা খানিকটা কমে যায় গতিশীল হলে। যখন গতিশীল হয় তখন খানিকটা কমে যায়। এবং এর মধ্যে কিন্তু একটা রিলেটিভিস্টিক ইফেক্ট আছে, এটা তোমাদের সিলেবাসের বাইরে, কিন্তু এটা তোমরা মনে রেখো যে কমে যায়। তার কারণ হচ্ছে ওই পরমাণু টু পরমাণুর যে আকর্ষণ বল, যদি বেগ হয়, আপেক্ষিক বেগে থাকে, তাহলে আকর্ষণ বলটা হালকা কমে যায়। কিন্তু এটা মনে রেখো, দিস ইজ ইম্পর্টেন্ট। তাই আমরা যদি গ্রাফ প্লট করি কোন একটা ফ্রিকশন করার জন্য, ধরে নাও একটা বস্তু আছে, এটা টেবিল আছে, আর এখানে একটা বস্তু আছে। এই বস্তুটাকে আমরা আমরা জানি যে টেবিলের উপরে থাকা বস্তুটাকে 5 নিউটন বল দিলে তবেই গতিশীল হয়, তবেই গতিশীল হয়। তাহলে বলো তো দেখি, আমি ধরে নাও প্রথমে আমি একটা টেবিল বানালাম, প্রযুক্ত বল, টেবিলে হচ্ছে প্রথমে প্রযুক্ত বল, টেবিলটা আমি পরিষ্কার করে বানাই, এখানে একটা টেবিল বানাচ্ছি, প্রযুক্ত বল, গতি, প্রকৃতি, গতি হলো কি হলো না সেটা, ঘর্ষণ বল, প্রযুক্ত বল আমার জানা। ধরো প্রযুক্ত বল 0 নিউটন, তখন গতি হবে, হ্যাঁ কি না? এটা অন নয়, 0 নিউটন। 0 নিউটন হলে গতিপ্রকৃতি এটা হবে না, না, নো, গতিশীল নয়। তাহলে ঘর্ষণ বল তখন কত? দুজন দুজনের উপর বসে থাকলে কি ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে? ঘর্ষণ বল কখন ক্রিয়াশীল হয়? যখন যখন আপেক্ষিক গতি হয়, এবং গতি যেদিকে হবে তার বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। এখানে তো কিছুই 0 নিউটন কাজ করেছে, তাহলে এটাও 0 নিউটন হবে। এবার 1 নিউটন যদি আমি করি, তখন কি গতিশীল হবে বস্তুটা? এর উপর বল প্রয়োগ করছি এফ, সেই এফ এর মানটা আমি 1 ধরছি, তখন কি বস্তু গতিশীল হবে? বলো, সবাই বলো। আমরা এখানে কি শর্ত বলেছি দেখো, ডান দিকে কি বলেছি, 5 নিউটন বল দিলে তবেই গতিশীল হয়। 1 নিউটন বল দিলে কি গতিশীল হবে? কি গো বলো? হবে না। তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বল কত? এক্ষেত্রে ক্রিয়াশীল ঘর্ষণ বল কত? এখানেই কবি ফ্যাস ফ্যাস করে কেঁদে দেবে। কত? কত হবে? কত কত? যদি আমি 1 নিউটন বল, প্রিয়ন্তন আবার ভালো করে ভেবে দেখো,
যদি একটা বস্তুর উপর একদম 1 নিউটন হবে, ভেরি গুড। কেন? কারণ এইদিকে যদি 1 নিউটন বল প্রয়োগ করে আমি দিই, আর এইদিকে যদি ঘর্ষণ 0 হয়ে যায়, তাহলে তো এইদিকে পালিয়ে যাবে। কিন্তু বস্তুটা কি পালাচ্ছে? এই বস্তুটা তো ত্বরণ নেই, এ সমান 0। কারণ 1 নিউটন বল প্রয়োগ করেছি। তাহলে এইদিকে একটা ঘর্ষণ বল অবশ্যই 1 নিউটনের সাথে সমান ক্রিয়াশীল হবে, যাতে করে এ ত্বরণ না হয়। তাহলে এখানেও 1 নিউটন হবে। এবার বলো তো দেখি, 2 নিউটন যদি প্রয়োগ করি তাহলে কি গতি হবে? গতি হবে না। তাহলে তখন ঘর্ষণ বল কত? তখনও 2 নিউটন। যখন 4 নিউটন করব, 5 নিউটন করব, তখন কি হবে? তখন কি গতিশীল হবে? 5 নিউটন করলে না, মানে 5 নিউটনের আচ্ছা, আমি বলেছি হ্যাঁ হবে বলে। 5 নিউটন বল দিলে তবে গতিশীল হতে 5 নিউটনের বেশি, এর বেশি লিখে দিচ্ছি, হ্যাঁ? এর বেশি বল দিলে তবেই গতিশীল হয়। তাহলে 5 নিউটনে হবে না। তাহলে তখন ঘর্ষণ বল হচ্ছে 5 নিউটন। এবার যদি আমি এখানে 6 নিউটন দিই, তাহলে এখানে গতি হবে? ইয়েস, বেশি দিয়েছি। তাহলে ঘর্ষণ বল তখন কত? তাহলে এই যে পার্টটা আমরা আলোচনা করলাম, এটা স্থিত ঘর্ষণ বল। কারণ এইটুকু সময় কিন্তু পুরোটাই বস্তুটা স্থির ছিল। 6 নিউটন যেই শুরু হয়ে গেল, তখন কিন্তু এটা গতি ও ঘর্ষণ বল হয়ে গেল। তাই এটা 5 নিউটনের খুব কাছাকাছি হবে, কিন্তু 5 নিউটনের একটু কম হবে। তা আমি ধরে নিলাম 4.9 নিউটন। তারপর তুমি যতই বল দাও, এটা 4.9 নিউটনই থেকে যাবে। তার মানে কি? এদিকে যদি আমি প্রযুক্ত বল লিখি এফ, আর এইদিকে যদি ঘর্ষণ বল লিখি এফ আর, তাহলে আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত আমি এই ম্যাক্সিমাম ফোর্স যতটুকু রিকোয়ার্ড তার চেয়ে না দিচ্ছি, ঘর্ষণ বল নিজে নিজে বাহ্যিক বলের সাথে তার মানটা সমান করে দিচ্ছে এবং বিপরীত দিকে করে দিচ্ছে। ঘর্ষণ বলকে বলার দরকার নেই, অটোমেটিক করে নিচ্ছে। যতটুকু বাধা ততটুকু ও বল প্রয়োগ করছে, যতটুকু বাধা ততটুকু বল প্রয়োগ করছে। কোনোদিন ধর, ধর দেওয়াল আছে, বা কোনো একটা ধরে নাও, মানে দেওয়াল আছে বা কিছু আছে, এরকম ধরনের একটা জায়গা আছে, দুই বন্ধু মিলে ঠেলছিস, এরকম করে ঠেলছিস, এইভাবে ঠেলছিস। এবার ধর, এরকম কি কোনোদিন হয় যে এ হালকা, ধরে নাও এ 0 নিউটন দিয়ে টাচ করে রেখেছে, তুমি 100 নিউটন দিয়েছো? সেটাকে আমরা কোনোদিন করি? আমরা যদি ওটাকে সমান রাখতে চাই, তাহলে ও যতটা ফোর্স দেবে তুমি ততটা ফোর্স দেবে, ও যতটা ফোর্স দেবে ততটা ফোর্স দেবে। ঘর্ষণ ঠিক সেরকমই করে। তাহলে যতক্ষণ পর্যন্ত না বস্তু গতিশীল হয়, ততক্ষণ পর্যন্ত ঘর্ষণ বল নিজেকে প্রযুক্ত বলের সাথে, মানের সাথে সমান করে অ্যাডজাস্ট করে নেয়, নিজে নিজে অ্যাডজাস্ট করে নেয়। সেই জন্য এই স্থিত ঘর্ষণ বলকে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলা হয়। নিজে নিজেই অ্যাডজাস্ট করে নেয়, ডেঞ্জারাস জিনিস। সেলফ অ্যাডজাস্টিং বা সেলফ কন্ট্রোলিং ফোর্স। কেউ বলে দিচ্ছে না, ও নিজেই করে নিচ্ছে। সেলফ কন্ট্রোলিং ফোর্স বলে স্থিত ঘর্ষণ বলকে কিন্তু। তাহলে ততক্ষণ পর্যন্ত যদি একই হয়, তাহলে বিন্দুগুলো এরকম পড়বে, অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এই যেতে যেতে এরকম করে যত প্রযুক্ত বল বাড়বে, ঘর্ষণ বল একই হারে বাড়বে। tan 45 মানে 1, তাহলে স্লোপ হবে, এটা যদি থিটা হয় তাহলে স্লোপ y ইকুয়াল টু mx যেটা হয়, তার m এর মান হবে m সমান হবে 1। তাহলে m মানে আমরা জানি tan থিটা, তাহলে tan থিটা সমান হচ্ছে 1, থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। এই গ্রাফের অ্যাঙ্গেলটা 45। তারপর যেই গতিশীল হতে শুরু করবে, হালকা একটু নেমে গিয়ে ফিক্সড হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে গতি ও ঘর্ষণ, আর এইটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল। তাহলে এখানে আমি একটা নতুন জিনিস বুঝতে পারলাম, স্থিত ঘর্ষণ বল কিন্তু হচ্ছে সেলফ কন্ট্রোলিং ফোর্স। স্থিত ঘর্ষণ বল এটা হচ্ছে সেলফ কন্ট্রোলিং ফোর্স, স্বনিয়ন্ত্রক বল, স্বনিয়ন্ত্রক বল বা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স।
এবং এই যে স্থিত ঘর্ষণ বল এর মান এর মান এর মান শূন্য থেকে সর্বোচ্চ একটি সীমা পর্যন্ত হতে পারে, সর্বোচ্চ একটি সীমা পর্যন্ত হতে পারে। এই যে সর্বোচ্চ একটি সীমা, যেটা ম্যাক্সিমাম স্থিত ঘর্ষণ বল, সেটাকে আমরা বলি সীমাস্থ ঘর্ষণ বল। এই যে ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি, সর্বোচ্চ স্থিত ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বলকে আমরা সীমাস্থ ঘর্ষণ বল বলি। তাহলে আগের যে প্রবলেম টেবিলটা করলাম, সেই টেবিলে সীমাস্থ ঘর্ষণ বলের মান কত? একদম তাই। তাহলে প্রিভিয়াস টেবিলে ম্যাক্সিমাম যে ঘর্ষণ বলটা হলো স্থির অবস্থায়, প্রিভিয়াস যে প্রবলেমটা ছিল সেখানে, এইটাকে আমরা সীমাস্থ ঘর্ষণ বল এফএস বলি। তাহলে এফএস সমান হচ্ছে 5 নিউটন। তার মানে সীমাস্থ ঘর্ষণ বল মানে কিন্তু স্থিত ঘর্ষণ বল বটে, কিন্তু স্থিত ঘর্ষণ বলের ম্যাক্সিমামটা, কিন্তু স্থিত ঘর্ষণ বলের মান 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম একটা লিমিট পর্যন্ত হতে পারে। নির্ভর করছে বাইরে থেকে তুমি কত বল দিয়েছো। বাইরে থেকে যদি তুমি 0 বল দাও, ও 0 হয়ে থাকবে। 1 বল দাও, 1 হয়ে থাকবে। 2 বল দাও, 2 হয়ে থাকবে। 5 দিলে 5 হয়ে থাকবে, কিন্তু 5 এর বেশি দিলে ও তখন গতীয় ঘর্ষণে চলে গেল, তখন কিন্তু স্থিত ঘর্ষণ বলের আর পার্ট নেই। বস্তু যখন গতিশীল হবে, তাই গতিশীল যে ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল, সেটা এই যে সীমাস্থ স্থিত ঘর্ষণ বল তার চেয়ে একটু কম হয়। তাহলে এখানে আমরা কি দেখলাম? গতীয় ঘর্ষণ বল সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের চেয়ে একটু কম হয়। কিন্তু এইটা হচ্ছে তখন গতীয় ঘর্ষণ বল হয়ে গেল। এই গতীয় ঘর্ষণ বলের মধ্যে আমরা স্লাইডিংটা পড়লাম, স্লাইডিং ফ্রিকশনের কারণ পড়লাম। আমরা কিন্তু এখনো একটাও অঙ্ক করিনি, এর কারণ পড়লাম। নেক্সট ডে তোমাদের পড়বো, মানডে, নেক্সট ডে আমরা পড়বো আবর্ত ঘর্ষণের কারণ। আর তারপর এই চ্যাপ্টারটাকে আমরা নিউমেরিক্যালি এটাকে সাজাবো, অঙ্ক করে সাজাবো। এটা এখানে বিভিন্ন টার্ম আছে, সেগুলো আমরা করব। কি কি করব? একটা তলে একটা বস্তুকে দেব, তাকে একটা বল দিয়ে বলবো ঘর্ষণ কত। নত তলে তাকে উপর দিকে তুললে ঘর্ষণ কত হবে, নত তলে সে নিচের দিকে গড়িয়ে পড়ার সময় ঘর্ষণ কোন দিকে হবে। এই সমস্ত বিভিন্ন জিনিস আমরা আলোচনা করব, এবং এগুলো আলোচনা করে আমরা ঘর্ষণ চ্যাপ্টারটার থিওরি পার্ট খুব ইজি, ফটাফট ক্যালকুলেট করা যাবে। কিন্তু তারপর ঘর্ষণ চ্যাপ্টারটার অঙ্ক আর নিউটনের গতিসূত্রের অঙ্ক আমরা একসাথে অনেকগুলো করব। করার পর আমরা আমরা যাব কার্যক্ষমতা শক্তিতে। ওকে, চলো গুড বাই। বলেন।